একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আসলে আমাদের সমস্যার সূত্রপাত কোন জায়গা থেকে। মেন কালপিটকে আপনারা বলতে ভয় পান, আমি বলতে ভয় পাই না। মেন কালপিট যিনি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে আমাদের ফাঁসালেন, তিনি তো কালপিটই। কিন্তু তার পরের ধাপ থেকে প্রধান কালপিট যদি বলা যায়, প্রধান সমস্যা যাদের হাত ধরে, যারা বিচার করলেন না, বিচারের নামে প্রহসন করলেন, ফাঁসি দিলেন, তারা হচ্ছে দুজন বিচারক। একদম স্পষ্ট কথা। তারা কি করলেন? দুজন বিচারক একজন করাপ্টেড দুর্নীতিগ্রস্ত সরকারকে বাঁচালেন। মমতা ব্যানার্জির সরকারকে দুজন বিচারপতি বাঁচিয়ে দিলেন। আর বিরোধী যিনি লয়ার, তার মনোরঞ্জন করলেন, তিনি যেটা চাইলেন সেটাই ডিমান্ড করলেন। আর এই সব কিছুর মধ্যে দিয়ে আর একটা স্পষ্ট কাজ করে গেলেন, সেটা হচ্ছে আমাদেরকে হত্যা করে দিলেন। সিবিআই তদন্তকারী সংস্থা সুন্দর রিপোর্ট দিলেন, সেই রিপোর্টটাকে মানলেন না, অথচ প্রতিদিন দেখা যায় এই রিপোর্টের উপরে বড় বড় নেতা মন্ত্রীদের জেলে ঢোকাচ্ছেন, যা মানে সাধারণ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করা আন্দোলনকারীদের তারা জেলে ঢোকাচ্ছে। যাই হোক, এখন মেন জায়গায় আসি, একটু বোঝার দরকার। আমি প্রথমেই বলেছি লিগাল ম্যাটার্স নিয়েও অনেক কথা হবে আজকে। তারপরে শেষে গিয়ে আমি নোটিফিকেশান এবং সরকার আমাদের জন্য কিভাবে ফাঁসির শাস্তি দিচ্ছেন, নোটিফিকেশান এবং পরীক্ষা নিয়ে কী কী ভাবছেন, সেটা আজকে বলবো আমরা। সেটা এক্ষুনি খবর পেলাম কি ফাঁদটা ফাঁদছে। আপনাদের তো বারবার বলতাম আন্দোলনে আসুন, আন্দোলনে আসুন, আসতেন না তো। আমরা কয়েকজনই পড়ে থাকতাম, অসুস্থ হতাম, লাঠি খেতাম, কেস খেতাম। আবার কয়েকজন আছেন অমানুষ, তারা প্রতিদিন আমাদেরই দোষ দেন। আচ্ছা, একটু বলি বিস্তারিত, তারপরে বলছি। প্রথমে একটু কোর্টরুমের দিকে ফিরে যান তো। দুজন বিচারপতি যারা আমাদের জাজমেন্ট করছিলেন, জাজ শুনছিলেন, তার আগে চন্দ্রচূড় স্যার বলেছিলেন না যে সেগ্রিগেট সম্ভব, নিটের মতো কেসটাকেও সমস্যার সমাধান করে দিলেন। তারপরে বললেন যে সম্ভব, এই সেগ্রিগেশন সম্ভব, আর সেই মডারিটিসটা কোর্ট ঠিক করে দেবে। তারপর তিনি চলে গেলেন। তারপর দুই বাহাদুর ব্যক্তি এলেন, সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার। সেই দুজন এলো। সেই দুজন এসে একটা শুনানি শুনতে শুরু করলেন। কোর্টরুমের ভিডিওগুলো ভালো করে শুনুন, আর একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। অনেকের ধারণা যে লয়াররা পারফরমেন্স করেনি তার জন্য আমরা হেরেছি, একদমই না। এই হারাটা ছিল ভবিতব্য। এই হারাটাকে হারানো নয়, এ হারানো হয়েছে এবং পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন কি না, কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে পরিকল্পিতভাবে আমাদের হারানো হয়েছে। ভালো করে মনে করে দেখুন, কোর্টরুমে শুনানি হচ্ছে, অ্যাটিটিউডটা কেমন ছিল বিচারপতির? বিচারপতি আমাদের বক্তব্য কি শুনেছেন? আচ্ছা ছেড়ে দিন, আমাদের মনু সিংভি ছিলেন, তিনি দালালি করেছেন। আচ্ছা, শ্যাম দেওয়ানও তো আমাদের ছিলেন, বিকাশ সিং আমাদের ছিলেন, মেনকা গুরুস্বামী আমাদের ছিলেন। আচ্ছা, আমাদেরগুলো ছেড়ে দিন, চলে যান অন্যান্যদের বিচার লয়ার্সদের কথা, তারাও তো ছিল। ভি মোহনা ছিল, সেখানে যোগ্যদের একাধিক লয়ার ছিল। শুনেছেন কারো কথা? কারো কথা শোনেননি। শেষে উনি শুনলেন এবং বারবার বলছিলেন সেগ্রিগেশনের কথা। তারপর কি করলেন? তারপর সেগ্রিগেশন থেকে সরে গেলেন। সিস্টেমেটিক ফ্রড যে জায়গাটা নিয়ে আলোচনা হলো না, সেটার উপরে জাজমেন্ট করলেন। আপনারা এখনো ধরতে পারেননি বিচার বিভাগ কোন খেলাটা খেলেছে। আপনি জাজমেন্টে আসুন, সরাসরি জাজমেন্টে দেখুন। উনি ওএমআরটাকে অথেন্টিক ধরছেন, বলছেন টেন্টেড কারা? টেন্টেড হলো তারা যাদের ওএমআর সংক্রান্ত প্রবলেম আছে। তাদের জন্য শাস্তি কি আছে? বলছে তাদের জন্য শাস্তি হচ্ছে তারা পরীক্ষায় বসতে পারবে না। তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে। তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের মধ্যে যদি কেউ ইন সার্ভিসও থাকে, সেও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তার মানে উনি কি বললেন? যাদেরকে টেন্টেড হিসাবে তিনি নির্দিষ্ট করে এই শাস্তিগুলো দিলেন, শাস্তি ঘোষণা করছেন, তো আমাদেরও শাস্তি দিয়েছেন। টেন্টেডদের শাস্তি দিয়েছেন, তাহলে কিসের বলে তিনি শাস্তি দিলেন? ওএমআর এর বলে। ওএমআরটা পেলেন কোথা থেকে?
সিবিআইয়ের দ্বারা প্রাপ্ত। তার মানে সিবিআইকে উনি মানলেন। কোন প্রশ্নে মানলেন? তিনি মানলেন টেন্টেড চিহ্নিত করার প্রশ্নে। টেন্টেড চিহ্নিত করার প্রশ্নে তিনি মানলেন এবং তাদের পরীক্ষায় বসতে দিলেন না, টাকা ফেরত দেওয়ার কথা বললেন, আর ইন সার্ভিস হলেও সে পুরনো চাকরিতে ফেরত যাবে না, এটা বললেন। এবার ওই ওএমআরের উপর ভিত্তি করে আমাকে তিনি নাম দিলেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটা একটা নাটক, এটা একটা মুখোশ। কিন্তু বকলমে তিনি স্বীকার করে নিলেন আমরা আনটেন্টেড। বলছেন দাঁড়ান, কারণ টেন্টেডদের যে শাস্তি দেওয়া হয়েছে আমাদের তা দেওয়া হয়নি। আমাদের বলেছে বয়সের ছাড় দেওয়া হয়েছে, আমাদের বলেছে আমরা পরীক্ষায় বসতে পাবো, আমাদের বলেছে অন্য চাকরি থেকে গেলে সে আবার পুরনো চাকরিতে ফেরত যেতে পারবেন। শুধু ফেরত যেতে পারবেন না, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ফেরত যেতে পারবেন। মানে ধরুন কেউ একজন এআই হিসাবে 2 মাস 3 মাস চাকরি করেছিলেন, তারপরে এই চাকরিতে জয়েন করেছেন, এই চাকরি থেকে ইনক্রিমেন্ট নিয়েছেন, সিনিয়রিটি নিয়েছেন, এখন সে পুরনো চাকরিতে ফেরত যাবে ঠিকই, কিন্তু আর এআই হিসাবে নয়, একদম সরাসরি ডিআই হিসাবে সে সুযোগটা পাবে। এত বড় অপরচুনিটিস কাকে দেওয়া হয়? কাকে দিলেন? আনটেন্টেড বললেন, তার মানে আমাদেরকে তিনি বকলমের আনটেন্টেড ধরে নিচ্ছেন। কিন্তু তারপরেও বিচারক জেনে শুনে নিষ্পাপ এবং নিরপরাধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের শাস্তি দিয়েছে। কিসের স্বার্থে? একবারও আপনাদের মাথায় ঢুকলো না কিসের স্বার্থে? স্বার্থ তো ছিল একজন বিচারপতি যেখানে দুজন বসে তিনি এরকম একটা নির্মম বিচার দিচ্ছেন যা সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো দিন নেই, এবং কতটা প্রতিহিংসা পরায়ণ। যত জাজমেন্টের দিকে যাব আমি আপনাকে বলে দিচ্ছি। আজকে লিগাল নিয়ে আপনাদের আলোচনা অনেক শুনতে ইচ্ছে, আমি লিগাল নিয়ে আলোচনা করছি। তিনি আমাদেরকে তাহলে একদলকে টেন্টেড হিসাবে ঘোষণা করলে কোনো সুযোগ সুবিধা দিলেন না, আর একদলকে আনটেন্টেড মানে নিরপরাধ বললেন, কিন্তু নিরপরাধ হওয়ার পরেও তাকে শাস্তি দিলেন। কোন আইনের বলে? তাহলে আইন নয়, এখানে কোনো তো একটা সুবিধা কাজ করেছে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ, এটা ধ্রুব সত্য, কিন্তু বিচারপতিরা তারা নিরপেক্ষ? আমি বিশ্বাস করি না সমস্ত নিরপেক্ষ বিচার। এবং আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি আমি ফাঁসিতেও ঝুলে যাই, আমার যারা সর্বনাশ করেছে আমি তাদেরকে কোনোদিন বলতে পারবো না যে তারা নিরপেক্ষ ছিল, কারণ হাতের নাগালে পুরো প্রমাণ ফেলা আছে। তাদেরকে আমি নিরপেক্ষ বলবো? আপনি বলুন। আমার মতো যদি 15,000 শিক্ষক শিক্ষিকা রাস্তায় নেমে এটা বলতে পারতেন, তাহলে অনেক কিছু হয়ে যেত। আপনারা বলতে পারছেন, আপনারা ভয় পাচ্ছেন। আমি বলতে পারছি, কারণ আমার চাকরিটা হকের চাকরি, সত্যের চাকরি। ফুসফুসে সংক্রমণ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এইটাই ভেবেছি, কালকে হসপিটালে 4টে রাত শুধু ঘুমায়নি, শুধু আমার সঙ্গে অন্যায় হয়েছে বিচার বিভাগ দ্বারা। বিচার বিভাগ রাষ্ট্রের বিরুদ্ধে বাইরে নাকি? কাকে বাঁচাচ্ছে দেখুন। অথচ যে রাজ্য সরকার দুর্নীতি করলো, যে এসএসসি দুর্নীতি করলো, তাকে শাস্তি দিয়েছে? তাকে শাস্তি দেওয়া হয়নি। পক্ষান্তরে তাকেই এবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। বলুন, এটা বিচার বিভাগের চরিত্র? আর আমাদের যারা লয়ার ছিলেন, বিরোধী লয়ার, তারা একবারও এই নিয়ে প্রশ্ন তুললো না কেন যে না পরীক্ষা, তারা তো পরীক্ষা নিতে বলেছে, তারা তো বলেছে পরীক্ষা নিতে হবে, প্যানেল ক্যান্সেল করুন। তাহলে যে রাজ্য সরকার, যে এসএসসি এত বড় স্ক্যাম করলো, তাদেরকে কোনো শাস্তি দিল না, এ ব্যাপারে বিরুদ্ধ লয়াররা কেন কথা বললো না? বলুন তো কেন কথা বললো না? তারা বলেনি। বিচার বিভাগের একবারও মনে হলো না যে এদের বিরুদ্ধে কথা বলা উচিত, এদের শাস্তি হওয়া উচিত? কিন্তু নিরপরাধ আর নিষ্পাপদের কিন্তু শাস্তি হলো। তার মানে কি? সবলের উপর দুর্বলের যে ভয়ঙ্কর অত্যাচারের উপর ভিত্তি করে আইন তৈরি হয়েছিল, সংবিধান তৈরি হয়েছিল, কিন্তু কিছু মানুষ আজ সেটার অপব্যবহার করছে। পক্ষান্তরে বাঁচাচ্ছে কিন্তু সরকারকে। আপনি ভাবুন, সরকারটা কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার বাইরে নয়, আর ওই বিচারপতিরাও ব্যবস্থার বাইরে নয়, আর যারা এই কোর্ট কাচারি তারাও বাইরে নয়, তারা আমাদেরকে শাস্তি দিচ্ছে। ওই জাজমেন্টটা পড়ুন। ওই জাজমেন্টে বলছেন যদি একটা প্যানেলকে ক্যান্সেল করতে হয়, তাহলে প্রথমে দেখতে হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়েছে কিনা, গণটোকাটুকি হয়েছে কিনা। তাহলে উনি লিখছেন, কেসের রেফারেন্স দিচ্ছেন, কেসের রেফারেন্স দিয়ে বলছেন যে একটা পরীক্ষা তখন ক্যান্সেল করা যায় যদি প্রশ্ন আউট হয়, যদি গণটোকাটুকি হয়। তাহলে তারপরেও
সেই প্যানেলটা ক্যান্সেল করা যায় কি করে যে প্যানেলটাই এরকম ঘটনাই ঘটেনি? সেখানেই অন্য একটা কেসের রেফারেন্স দিয়ে তিনি লিখছেন, প্যানেলে ওই কেসগুলো পড়বেন ভালো করে, বিভিন্ন কেসের রেফারেন্স দেওয়া আছে, খেলনের কেস আছে, যোগিন্দর পাল কেস আছে, নিট কেস, অনেক উদাহরণ দেওয়া আছে। তো সেখানেও তিনি বলছেন যে যদি কোনোদিন অথরিটি গন্ডগোল করে, ভুল করে, সে অথরিটির কারণে, অথরিটির দুর্নীতির কারণে মাসকে ক্ষতিগ্রস্ত করা যায় না, তারপরেও তিনি প্যানেলটাকে ক্যান্সেল করছেন। বলুন কোন স্বার্থে? বলুন কোন স্বার্থে? এতটা কথা লেখার পরে স্বার্থ হচ্ছে কোন জায়গায়? বলা হচ্ছে ড্রাফটগুলোতেও আমাদের সব লেখা আছে, ড্রাফট তো পাবলিশ হয়েই গেছে। বলা হচ্ছে যে একটা পরীক্ষাকে ক্যান্সেল করতে গেলে প্রথমে রুট লেভেল থেকে দুর্নীতি হতে হয়। রুট লেভেল থেকে আপনার দুর্নীতি হয়েছে? হয়নি। রুট লেভেল থেকে কোনো দুর্নীতি হয়নি। আমরা ফর্ম ফিল আপ করেছি, রিটেন এক্সাম দিয়েছি, অ্যাডমিট পেয়েছি, রিটেন এক্সাম দিয়েছি, হ্যাঁ, তারপরে কল ফর ভেরিফিকেশন হয়েছে, কল ফর ইন্টারভিউ হয়েছে, তারপরে যখন ওএমআরটা যখন আমরা জমা করেছি ততক্ষণ পর্যন্ত তো কোনো দুর্নীতি হয়নি। আচ্ছা ধরে নিলাম ওএমআরের পর টেন্ডারে গন্ডগোল হয়েছে, তাহলে সেই ওএমআর তো এখনও রয়েছে। সেই ওএমআরের উপর বেস করে আপনি শাস্তি দিলেন কিছু জনকে, ওএমআরের উপর ভিত্তি করে আপনি কিছু জনকে সুযোগ দিলেন, তাহলে ওএমআরটা সঠিক। তাহলে রুট লেভেল থেকে দুর্নীতি নেই, তাহলে আপনি স্বীকার করছেন রুট লেভেল থেকে দুর্নীতি নেই, তাহলে আপনি কিসের বলে প্যানেলটাকে ক্যান্সেল করলেন? এরকম একাধিক উদাহরণ দেওয়া আছে, একাধিক কেসের রেফারেন্স দেওয়া আছে, তারপরেও কিন্তু প্যানেলটাকে ক্যান্সেল করা হচ্ছে। তাহলে বলুন আপনারা কাকে দোষ দিচ্ছেন? আপনারা বলছেন কোর্টরুমে শুনানি ভালো হয়নি, কোর্টরুমে লয়ার বলেনি, আবার এখন বলছেন যে এটা হয়নি, এ দোষ করেছে, ও দোষ করেছে। কেউ দোষ করেনি। এটা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে নিষ্পাপ এবং নিরপরাধ শিক্ষক শিক্ষাকে। বলা হচ্ছে সাম্যের অধিকার নষ্ট হয়েছে। আচ্ছা, সাম্যের অধিকার নষ্ট হচ্ছে, সোমা দাস বলে যে মেয়েটিকে ক্যান্সার পেশেন্ট হিসাবে সুযোগ দেওয়া হলো, তাহলে আমাদের যে শিক্ষক শিক্ষিকা ক্যান্সারের উপর এসএলপি ছিল, কতজন ছিল? তাদের প্রায় 15 জন ছিল। তাহলে একজনকে সুযোগ দিলেন, 15 জনকে সুযোগ দিল না, সাম্যের অধিকার খর্ব হয়নি? সেখানেও তো খর্ব হয়েছে সাম্যের অধিকার। ইন সার্ভিস বন্ধুদের তারা যে সুযোগটা পেল, তারা আনটেন্টেড হিসাবে সুযোগ পেল, আমরা আনটেন্টেড হিসাবে কি সুযোগ পেলাম? পাইনি। তাহলে এখানেও তিনি সাম্যের অধিকার খর্ব করেছেন। মানে ওনাদের সুযোগটা দিয়েছে, মানে এটা মানে ভুল করেছে এটা বলছি না, মানে দিয়েছেন, খুব ভালো করেছেন, দিয়েছেন, কারণ আমরা চাই না যে তারা ক্ষতিগ্রস্ত, খুব ভালো করেছেন। কিন্তু বিচার বিভাগ আরও বেটার কিছু ভাবতে ঠিক যেমনভাবে ইন সার্ভিসদের ক্ষেত্রে ভেবেছেন, সবটাকে নিয়েও কিন্তু তাতে ইন সার্ভিসরাও খুশি হতো, কারণ তারাও পুরনো চাকরিতে ফেরত যেতে চায় না। উপরন্ত কেসটাকে জটিল করেছে। পুরনো চাকরিতে ফেরত যাওয়ার কোনো ভালো ইনস্ট্রাকশন নেই। যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসছে তার ব্যাপারে কোনো কথা নেই, পুলিশে যে থেকে এসছে, বিডিও থেকে যে এসছে, জয়েন্ট বিডিও থেকে যে এসছে, যে টিচার থেকে এসছে, যে গ্রুপ ডি থেকে এসছে, প্রত্যেকটা দপ্তরের প্রসেস আলাদা। একটা জটিল জাজমেন্ট যা জীবনে কোনোদিন সুপ্রিম কোর্টের কোনো জাজ দেয়নি। অন্যান্য যে কোনো জাজ দিতে গিয়ে তার বাঁধবে বিবেকে, কারণ এত আইনের রেফারেন্স আছে আমাদের পক্ষে, সেটাকে তিনি ভুলভাবে করলেন। এবং কি কোর্টরুমে যে বিষয়টা নিয়ে আলোচনায় হয়নি, যে পুরো সিস্টেমেটিক ফ্রড, সিস্টেমটাই ভুল ছিল, উনি কিন্তু সেই জায়গা থেকে উনি মানে ইয়েটা করলেন, ক্যান্সেলটা করলেন। বলুন যে কোন যুক্তিতে তিনি এই ক্যান্সেলটা করতে পারলেন বা করেন, যখন এতগুলো আইনের রেফারেন্স আপনি দিচ্ছেন, আবার সেই রেফারেন্সটাকে উড়িয়ে দিয়ে আপনি হচ্ছে চাকরিটাকে খেয়ে নিচ্ছেন। তাহলে এটা হচ্ছে পরিকল্পিত একটা পুরো ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখুন যে এরা আসলে সব কিছুই করলো, সবার স্বার্থ সুরক্ষিত হলো, সবার। বিরোধী লয়ার যা চাইলো তা সুরক্ষিত হলো, সরকার যা চাইলো তা সুরক্ষিত হলো। সরকারকেও নিউমেরারি পোস্ট অলরেডি আগেই বেঁচে গিয়েছে। তো এই যে পরীক্ষা নেওয়ার কথা বলল, দাবির কার ছিল, পরীক্ষা নেওয়ার কথা বলেছেন আমাদের বিরুদ্ধ লয়াররা বলেছেন, কোর্ট পরীক্ষা নেওয়ার কথা বলল, আবার সরকারও কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বললেন এবং এমন সুন্দর পরিকল্পনা করছেন যাতে আমাদেরকে আরও সুন্দরভাবে খুনটা করে দেওয়া যায়।
এবং এই পরীক্ষা নেওয়ার পরে সবচেয়ে লাভবান হচ্ছে সরকার। তার আবার দ্বিতীয়বার টাকা ইনকাম করা যাবে, দ্বিতীয়বার চাকরিও চুরি করা যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা তিনি করতে পারছেন সেটা শুনুন, আজকে যদি পরীক্ষা না হলে সেগ্রিগেশন হতো তাহলে যোগ্যরা বেঁচে যেত, আর যারা অযোগ্য তারা যেত কোথায়? তারা যেত নেতাদের বাড়িতে টাকা ফেরত নিতে। বাস, তাহলেই সরকারের যারা নেতা মন্ত্রী আছে তাদের ভান্ডা ফুটে যেত, আক্রমণটা ওই জায়গায় খেত। তাহলে সরকার যে দুর্নীতিগ্রস্ত বলে আপনারা সবাই চেঁচালেন, বিরুদ্ধ লয়ার থেকে সবাই, আপনারা বাঁচাচ্ছেন কাকে? কোর্ট বাঁচাচ্ছেন কাকে? অপরাধীদের বাঁচাচ্ছেন। যারা অপরাধী নয়, আমরা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদেরকেই তো খুন করছে। আপনারা চক্রান্তটা বুঝুন, মেন জায়গাটা কোনখান থেকে তো, এবং কোর্ট প্রতিহিংসা পরায়ণ করছে। আমি বলছি প্রতিহিংসা পরায়ণ। যখন একটা MA ফাইল করা হলো, সেই MA ফাইলে 1 বছর পড়ার সুযোগ দিল, ঠিক, কিন্তু উনি বলে দিলেন 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে, এভিডেভিট দিয়ে জানাতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে সবাই পরীক্ষা পদ্ধতিটাকে মেনটেন করে পরীক্ষা নিয়ে নিতে হবে। এবং এই যে MA পরীক্ষা, MA ফাইলটা হয়েছে, এখানে শুধু টিচারই করবে, অন্য কোনো সুযোগ সুবিধা পাবে না। মেন জাজমেন্টের কথা বলছি না, এই MA অনুযায়ী বলছে, এই 1 বছরে। তাহলে ভাবুন কত বড় প্রতিহিংসা পরায়ণ হলে একজন জাজ, যিনি উদারতা থাকবে, তার মধ্যে সহানুভূতি থাকবে, মানবিকতা থাকবে, যুক্তি থাকবে, তথ্য থাকবে, সত্য থাকবে, সব কিছু থাকবে, কিন্তু কোনো কিছুই তিনি বিবেচনা করেননি। এমনকি CBI, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, কোর্ট কি চায়? তথ্য চায়। কে তথ্য জোগাড় করে দেয়? তদন্তকারী সংস্থা। সেই তদন্তকারী সংস্থা, নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা, তার কথা পর্যন্ত, তার তথ্য পর্যন্ত গ্রহণ করা হলো না। তার মানে এটা কি? তার মানে ইচ্ছাকৃতভাবে কাফিনে প্রেকগুলো পুঁতছে এবং সরকারের হাতে, দুর্নীতিগ্রস্ত কমিশনের হাতে একটা করে সুযোগ সে কিন্তু তুলে দিচ্ছে। আর আমাদেরকে প্রত্যেক দিন একটা করে কোর্ট থেকেই কিন্তু আমাদেরকে একটা করে রাস্তায় আমাদেরকে পিছিয়ে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে এখানে আপনারা ভুল, মানে আপনারা কোর্ট অর্ডারটা হয় পড়েননি ভালো করে, তার জন্য জানেন না যে এত রেফারেন্স ছিল আইনে আমাদের প্রতি, কিন্তু তারপরেও ক্ষতি কিন্তু আমাদেরকেই করা হচ্ছে। আর আপনারা প্রতিপক্ষ নির্বাচন করতে পারছেন না। আর সব থেকে বড় অপরাধী যদি কেউ থাকে সেটা হচ্ছে আমরা। 15,403 সংখ্যাটা ভাবুন। আজ পর্যন্ত কোনোদিন 15,000-এর মধ্যে 5,000 শিক্ষক শিক্ষিকাদের 5 দিনের জন্য কলকাতার রাস্তায় নামাতে পারিনি। আমরা বিকাশ ভবনের যেদিন আন্দোলনটা হচ্ছিল, সেদিন আমরা কিছু জনকে দেখছিলাম, তারা হয়তো চিনি না তাদেরকে, কয়েকজন ম্যাডামও ছিলেন, তারা বলছেন যে বিকাশ ভবনের ভিতরের গেটটা ভেঙে দিই। এই ভেঙে দেবো, এখনই ভেঙে দেবো। তা আমি বললাম দাঁড়ান একটু ওয়েট করুন, ভাঙবে, সবাই ভাঙবে, আপনি ওয়েট করুন, এত তাড়াতাড়ি কেন? বলছে না, এত সময় নেই, কারণ আমরা ভেঙে চুরে দিয়ে চলে যেতে হবে, কারণ 4টে বাজলে আর কেউ থাকবে না। ভাবুন, ভেঙে চুরে দিয়ে চলে যাবে আর 4টে বাজলে কেউ থাকবে না। এটা ডিউটি আওয়ার্স। চাকরিটা চলে গেছে, এখনো বুঝতে পারছেন না, 31শে ডিসেম্বরের পর বুঝতে পারবেন। আর আপনাদের মধ্যে আমি জানি না ওভার কনফিডেন্স কাদের কাদের আছে, যারা পরীক্ষা ভাবছেন। বিকাশ ভবনের সামনে যখন আমরা আন্দোলন করছি, আন্দোলনটা যেদিন হলো, যেদিন লাঠি পেটা হলো, আমাদের রক্তাক্ত হলাম, পুলিশ নোটিশ পাঠালো, কেস খেলাম, কতগুলো ধারায় মামলা হয়েছে আপনাদের জানা আছে? গাল দেন তো বাড়িতে বসে বসে। ন্যূনতম যদি বিবেকবোধ থাকতো না, আপনারা গাল দিতে পারতেন না। রাস্তা ছেড়ে আমরা যাইনি। 15,000-এর 5,000 জন রাস্তায় বসে থাকেননি। এত বড় একটা কৃষক আন্দোলন হয়েছে দিল্লিতে, কতজন কৃষক বোম বেঁধে বোম ছুঁড়েছিল, কতজন কৃষক কতগুলো গাড়ি পুড়িয়েছিল, কতজন কৃষক কত কি করেছিল, রাস্তায় থেকেছিল। রাস্তায় থাকাটা আন্দোলন। 5,000 টিচার রাস্তায় থাকবে আর সরকার নিরাপদে ঘুমাবে, আরামসে নোটিফিকেশন দিয়ে পরীক্ষা নিয়ে নিতে পারবে। এত সোজা ছিল না সরকারের পক্ষে, এত সোজা ছিল না। আপনারা বাড়িতে বসে অনেকে অনেক সমালোচনা করছেন। বিকাশ ভবনের সামনেটা ছেড়ে কি আমরা চলে গিয়েছিলাম? আমরা কিসের জন্য বসেছিলাম? পরীক্ষা যাতে না নিতে পারে সরকার, তার জন্য বসেছিলাম। কজন বসেছিলাম?
কিছুজন তো অলরেডি ঠিকই করে নিয়েছে, সরকারের সাথে বেশি কথা বললে পরে হয়ে যাবে, তাদেরকেও পাত্তা দেয় না। আসলে এরা পাত্তা দিতে চাইছে না, আর পাত্তা পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা আপনারা করতে চাইছেন না। ভাবছেন ভাড়ার ঘরে কয়েকজন আছে ভাড়া করা, তারাই করবে, আর আমাদের খালি দোষ দিচ্ছেন। অথচ মারও আমরা খাই, কেসও আমরা খাই, গালও আমরা খাই, আবার অসুস্থ হয়ে হসপিটালেও আমরা যাই। বড় আক্ষেপ লাগে এটাই, 15,000 শিক্ষক এখনো পর্যন্ত নিশ্চিত নিরাপদে নিজেদেরকে সেলিব্রিটি ভাবে। তারা ভাবতে পারছে না যত অসুবিধাই হোক আন্দোলন কখনো সুখকর নয়। আর যাদেরকে আপনারা যে সমস্ত নেতৃত্বকে দেখেন যে লিপস্টিক মেরে আন্দোলনে আসে আর সন্ধ্যা হওয়ার পর আর তাদের খুঁজে পাওয়া যায় না, বিকাশ ভবনের এত লাঠি পিটা খেলো, এত রক্তাক্ত হলো, এত শিক্ষক শিক্ষিকা, আমরা মার খেলাম এত, কই সেই নেতৃত্বরা কোথায়? যাদের সঙ্গে আপনারা বসতে বলছেন, আমি দেখছি ফেসবুকে কমেন্টে অনেকে বলছেন যে এর সঙ্গে বসুন, একসঙ্গে করে বসুন, তারা কোথায় ছিল? সন্ধ্যে হলে পালিয়ে গিয়েছিল কেন? তারা কোথায়? বিপদের সময় কেউ থাকবে না পাশে, কারণ তারাও জানে তাদের পক্ষে এত বড় ধকল নেওয়া সম্ভব নয়। কই যায়নি কেন? কারো কাছে চিঠি গেল না কেন? পুলিশ হ্যাকেল করলো না কেন তাদেরকে? আমাদেরকে কেন করছে? আপসিক সংগ্রাম মানেটা কি জানেন? ওই 15,000 শিক্ষকের আপনি পরীক্ষা নেবে, সরকারের ক্ষমতা আছে, নামুন তো 10,000 জন, 10 দিন থাকুন তো দেখি রাস্তায়, আসুন। আমার ফুসফুসে ক্ষত আছে, ডাক্তার বলেছে যে 26 দিন কমপ্লিট রেস্ট আর ওই ওষুধ টানা যদি না খাওয়া, ফুসফুসের ওই অংশটা বিকল হয়ে যাবে। আমি থাকবো আপনাদের সঙ্গে, 10,000 জন আসুন, এই অবস্থা নিয়েই থাকবো। বলেছিলাম তো, আমি মরে গেলেও যেন এই চাকরিটা থাকে, এখনও সেই জায়গা থেকে আমি সরিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি যে 5,000 জনের 5,000 মানে 15,000-এর মধ্যে 5,000 জনকে 5 দিন রাস্তায় শুয়ে থাকতে বা পড়ে থাকতে আজও দেখছি না। আমি জানি না আপনারা এত ওভার কনফিডেন্ট কী করে যে আপনারা পরীক্ষায় পাস করে যাবেন, আবার আপনারা চাকরি পাবেন। এতদিনকার 7 বছরের ম্যাচুরিটি, 7 বছরের ইনক্রিমেন্ট, 7 বছরের লড়াইটাকে আপনারা হেরে যেতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই রিভিউ পিটিশন আছে, রিভিউ পিটিশনটা কীভাবে অ্যাকসেপ্ট হবে? বাড়িতে চুপ করে বসে থাকলে হবে অ্যাকসেপ্ট? কিভাবে হবে? শুধুমাত্র বোম মারতে পারলে, গুলি মারতে পারলেই গোটা ভারতবর্ষের কাছে পৌঁছানো যায় না। সেই আন্দোলনটা সুসংঘবদ্ধভাবে করতে পারছি না আপনাদের অংশগ্রহণের জন্য। আপনারা ভাবছেন একদিন যাব, মারামারি করবো, আর ওই দিনই আরও করব, শুধুমাত্র বসে থাকা যাব না। আপনি রাস্তায় ব্লক করে রাস্তায় বসে থাকছিলেন, কতজন ছিলেন রাস্তায় ব্লক করে? 10,000 জন কলকাতার রাস্তায় বসে থাকতে পারলেন না, 10,000 নয় 5,000-ও পারলেন না। আর হাতে মাত্র জুন আর জুলাই, 2 মাস সময় আছে, এখনও অনেক কিছু হতে পারে। কিন্তু আমি জানি আপনাদেরকে বলে কোনো লাভ নেই। আপনারা হয়তো পরীক্ষা দিয়ে আবার চাকরি পেতে বেশি কনফিডেন্ট, জানি না কিভাবে ভাবছেন পরীক্ষা হবে, আর পরীক্ষা হলে আপনি পাবেন, কিভাবে পাবেন? শুনুন, সরকার কত সুন্দর একটা পলিসি নিয়েছে। শুনলাম রিটেন পরীক্ষা হবে 65 নাম্বার, 65 নাম্বারের রিটেন পরীক্ষা হবে, 65 রিটেন পরীক্ষা হবে। আর আমাদের মন জয় করার জন্য 5 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস দেবে। তা আবার কি? এই এক্সপিরিয়েন্স মার্কসটা স্পেশাল ফর 2016 নয়, এক্সপিরিয়েন্স মার্কসটা দেবে যার এক্সপিরিয়েন্স থাকবে। তার মানে এর মধ্যে প্যারা টিচাররাও থাকতে পারে, এর মধ্যে অন্য টিচাররাও থাকতে পারে, তাহলে সে পাবে। ইন্টারভিউ নেবে 10 নাম্বার, ডেমোস্ট্রেশন নেবে 10 নাম্বার, আর একাডেমি থাকবে 10 নাম্বার, টোটাল 100 নাম্বার। এটা শুনলাম, সত্যতা জানি না। তাহলে 65 নাম্বার রিটেন, 5 নাম্বার এক্সপিরিয়েন্স মার্কস, ইন্টারভিউ নেবে 10, ডেমোস্ট্রেশন নেবে 10, আর একাডেমি নেবে 10। এই হচ্ছে ওদের 100 নাম্বার। বলুন, যারা তরুণদারে দাঁড়িয়ে আছে, এতদিন ধরে পড়াশোনা করছে, পারবেন প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের সঙ্গে? পারবেন এত বড় একটা চাকরি হারানো ধকলকে সহ্য করে নতুন করে সিলেবাস নিয়ে বাড়িতে মুখ লুকিয়ে পড়তে পারবেন? পড়ে পাস করতে পারবেন? সরকার আমাদের কথা ভাবেনি, কারণ সরকার বেঁচে গিয়েছে। সরকার পরীক্ষা নিতে পারলে বেঁচে যাবে, তাই এই সরকারকে আপনারা বুঝিয়ে দিতে পারলেন না। কিছু বাঁদরকে দেখি কমেন্ট করে আমরা নাকি সরকারের দালালি করি। তারা আমাদের ক্যান্ডিডেটও নয়, তারা বাইরের লোক,
তারও সুসুড়ি দেওয়ার উস্কানি দেওয়া কিছু পাবলিক আছে, তাদেরকে দেখলাম যে আমরা নাকি সঠিক আন্দোলন করতে পারছি না। সঠিক আন্দোলনটা কি আপনারা করে দেখান, আপনাদের তো দল আছে, ভোটবাজি রাজনীতিটা করে থাকেন, করুন, বাইরে গিয়ে করুন। সঠিক রাজনীতিটা কি? আমাদের জন্য একটা নবান্ন অভিযান করুন, বাঁদরগিরি করার জন্য তো বহু নবান্ন অভিযান করুন আমাদের জন্য, অনেক কিছু বলেছিলাম। কেউ আমাদের পাশে নেই, এটুকু বুঝে চলুন। যদি সরকার আমাদের সঙ্গে থাকতো তাহলে বারবার আমাদের সঙ্গে আলোচনা করতো, আমাদের সঙ্গে আলোচনা করেনি। আর আমরা তাদেরকে গলাটা টিপে ধরে আলোচনায় বসাতে পারিনি শুধুমাত্র আপনাদের অংশগ্রহণের অভাবে। মুষ্টিমেয় কিছুজন আমরা লাফিয়ে বেড়াচ্ছি বোধহয়, আর আপনারা ভাবছেন তাতেই অনেক কিছু হয়ে যাবে। আমাদের অনেক 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 অংশগ্রহণ আছে, সেটুকু একটু চোখ খুলে দেখার চেষ্টা করুন যে আমরা কিভাবে দাপিয়ে বেড়াচ্ছি আর আপনারা তার কোন সিকিভাগ আমাদেরকে সহযোগিতা করছেন। কয়েকটা মুখকেই তো প্রত্যেক দিন রাস্তায় দেখতে পাওয়া যায়। সেই কসবায় মার খাওয়ার লোকগুলোকে দেখুন, সেই বিকাশ ভবনে মার খাওয়ার লোকগুলোকে দেখুন, সেই কেস খাওয়া লোকগুলোকে দেখুন, সে আমাদেরই নাম পাবে। মানে কতটা আমরা মানে হয়ে গেছি, টার্গেট হয়ে গেছি। কিন্তু তারপরেও যা সামগ্রিক মাস সরকার তো বলছে যে এই কয়েকজন এসব করে বেড়াচ্ছে, বাকিরা সবাই সরকারের সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। আপনারা তাহলে মেনে নিচ্ছেন বোধহয় ভিতরে ভিতরে, আমরাই বোধহয় তাহলে কালপিট সরকারের কাছে। সরকার 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের দুর্নীতির কারণে আজকে আমাদের জীবন জীবিকা পরিবার নষ্ট হতে চলেছে, সরকার তাদের কথা ভাবেনি, 1% ভাবেনি, 1% ভাবেনি। এই 5 নম্বর এক্সপিরিয়েন্স মার্কসটা আপনি ভাববেন না আপনার জন্য দিয়েছে, এটা পুরোপুরিভাবে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য দিয়েছে। 2016কে স্পেশালি পরীক্ষা নিচ্ছে না, সেটাও করছে না, কিচ্ছু করছে না। এরা ভয়ঙ্কর রকমের স্বৈরাচারী এবং সেই মানসিকতা নিয়ে এরা এগুচ্ছে। ড্রাফটের সময় যদি আমাদেরকে আগে থেকে ড্রাফটটা দেখাতো আমরা বিরোধিতা করতাম, কারণ একটা সরকার যে একটা পরিচ্ছন্ন ড্রাফট দিচ্ছে, বহু ড্রাফটের প্রচুর জায়গা থাকবেই, কারণ পুরো টপ টু বটম আগা পাঁচতলা পুরো ইয়েটাই ভুল, পুরো জাজমেন্টটাই ভুল, পুরো জাজমেন্টটা একটা ভোকাস রং জাজমেন্ট, একদম জাজমেন্ট নয়, ওটা আসলে ফাঁসির অর্ডার। খুব তড়িঘড়ি একজনকে ফাঁসি দিয়ে দিতে হবে, তার অর্ডার। তাহলে তার রিভিউর অনেক জায়গা আছে, অনেক জায়গা রিভিউর আছে, সেগুলোকে তুলে ধরেছে। কিন্তু এক বালতি দুধে 1 ফোঁটা বিষ মিশিয়ে দেওয়ার মতো কাজ করেছে। কি জানেন, সরকার বলেছে যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন তারা তো লেবার দিয়েছেন, তো তাদের টাকাটা যাতে না ফেরত নেওয়া হয়। আচ্ছা বলুন তো, কাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে? টেন্টেড। সরকার তার ভাবমূর্তিটা স্পষ্ট রাখলো না, উজ্জ্বল রাখলো না এখনো কোর্টের কাছে। টেন্টেডদের হয়ে কথা বলা মানেটা কি? কি দাঁড়াবে সুপ্রিম কোর্টের কাছে ভাবমূর্তি? সুপ্রিম কোর্ট ভাববে ও আচ্ছা, তার মানে এরা ধরা পড়ে গিয়েছে তাই এদের টাকা মুকুব দেওয়ার কথা বলছে, আর যারা ধরা পড়েনি তাদেরকে বাঁচানোর কথা বলছে। গাঁজা খেয়ে কাজ করে কোর্ট, তার জন্য গোপনে গোপনে ড্রাফট আমাদের না দেখিয়ে তারা ড্রাফট ফাইল করেছে। আর এখনো আমাদের সঙ্গে দেখা করলো না, কারণ তাদের এই যে পরীক্ষা ব্যবস্থা পদ্ধতি, তাদের এই যে নোটিফিকেশনের গল্প, এইগুলো আমরা মানব না বলেই লুকিয়ে লুকিয়ে তারা এটা করলো, আমরা ব্যাকডোর দিয়ে এটা জানতে পারছি। তাহলে কত বড় অন্যায় করছে এরা, যে এই সরকার যার দুর্নীতির কারণে, যার নেতা মন্ত্রীদের গোগ্রাসে লোকের টাকা খেয়ে চাকরি দেওয়ার কারণে আজকে এত বড় একটা বিপত্তি ঘটলো, তারপরেও এদের ন্যূনতম একটা চেতনা হলো না যে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা যাদের কোনো অ্যালিগেশন নাই, অন্তত আত্মসমালোচনা নেই, যে এদের অন্যায়, আমাদের অন্যায়ের কারণে এতগুলো পরিবার ভেসে যেতে চলেছে, এদেরকে কিছু স্পেশালি কিছু ভাবা দরকার। আচ্ছা বলুন তো, এই পরীক্ষাটা দিলেন, প্রচুর তো শিক্ষক শিক্ষিকা আছেন, 15,000 শিক্ষকের মধ্যে মনে করুন, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 1,000 জন এই চাকরিটা পেলেন, 1,000 জন, বাকি 14,000-এর কথা কি হবে? তারা কি করবে? সুসাইড করবে? গায়ে আগুন লাগাবে? কি করবে তারা? সরকার ভেবেছে তাদের কথা? ভাবেনি। সরকার ভাবেনি, সরকার একেবারে পুরো স্বৈরাচারী জায়গা থেকে চিন্তা ভাবনা করেছে যে তোরা যা করবি, যেমন দুর্নীতি করার সময় স্বৈরাচারী জায়গা থেকে ভেবেছে তোরা যা করবি কর, আমি আমার ভোটের মুনাফা তুলবো এইভাবে,
এখনো সেভাবেই ভাবছে যে তোরা যা করবি কর, যা পারবি কর, তোদের মর, এবং কোর্টের ঘাড়ে দায়টা দিয়ে দেবো, যেহেতু বলেছে কোর্ট বলেছে তাই আমি করেছি। তার মানে সরকারের দায় নেই। ইউপিতে এখনো পর্যন্ত কন্টেম্প খেয়েও 6 বছর ধরে, চাকরি চলে যাওয়ার পরে 6 বছর ধরে চাকরি করছে এমন নজির আছে, কারণ সেখানকার সরকার তাদেরকে বাদ দেয়নি, কন্টেম্প খেয়েছে। তারা আদালত অবমাননা করেছে, সাহস আছে, তারা তাদের এলাকার মানুষের কথা ভেবেছে, আর এরা ভাবেনি। এই সরকার ভাবছে না আমাদের কথা, সম্পূর্ণরূপে নিকৃষ্ট এবং একদম নিকৃষ্টতম জায়গা থেকে চিন্তা করছে। তারা ভাবছেই না যে 15,000 শিক্ষক শিক্ষিকা বা হচ্ছে প্রায় 4,000-এর কাছাকাছি শিক্ষাকর্মীদের অবস্থা কি হবে, ভাবছে না। আর একজন বিচারপতি, আর একজন আইনজ্ঞ তো আছেই, কথায় কথায় প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আদালত অবমাননার কেস ফাইল করছেন, আর তাদের লোকজন বলছে আমরা তোমাদের পাশে আছি। কেমন হিপোক্রেসি এগুলো! যখন মানে আমাদের যখন স্কুল থেকে বার করলো না, একদম প্রথম দফায় আদালত অবমাননার কেস ফাইল করে দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, সরকারের ভূমিকাটা এখানে কোথায়? আর কি কোনো পথ নেই? প্রচুর পথ আছে। আমরা বসতে চেয়েছিলাম এই কারণে, আমরা দেখিয়ে দেবো কিভাবে এদের চাকরিটা সুরক্ষিত করা যায়। আর আমাদের চাকরি ওই পরীক্ষা দিয়ে সুরক্ষিত হবে কবে, সেটা নিশ্চয়তা না করলে আপনি পরীক্ষায় বসতে এত ইন্টারেস্টেড? আপনারা ইন্টারেস্টেড? আপনারা আমাদের বসে বসে গাল দিচ্ছেন, আমরা কি সুপারম্যান নাকি শক্তিমান যে আমরা আটকে দেব? 15,400 শিক্ষক শিক্ষিকা, মাত্র 15 দিন আপনারা যদি রাস্তায় নামতেন না, ইতিহাস বদলে যেত, সুপ্রিম কোর্টও কেঁপে যেত। এত বড় অন্যায় করবে তাদের সঙ্গে, আপনাদের সঙ্গে অন্যায় করেনি। আইদার এই 15,400 জন মনে করছেন যে আমি ভাই টেন্টেড আছি, আমি যাব না, অথবা তারা মনে করছেন যে আমার চাকরি চলে যায়নি, আমরা এখনো সেলিব্রিটি আছি, অথবা মনে করছেন ডিসেম্বরের পর আমরা নতুন কিছু ব্যবস্থা আমাদের আগে থেকে রেডি আছে। এটা ভাবছেন আপনারা হয়তো। আমরা ভাবতে পারছি না বলে রাস্তায় কেস খাচ্ছি, মার খাচ্ছি, গাল খাচ্ছি। আপনাদের ন্যূনতম বিবেক আছে, আপনাদের যুক্তি আছে, যারা এগুলো বলেন? কোন জায়গা থেকে বলেন বলুন তো আপনারা? আমরা গিয়েছি রাস্তা ছেড়ে? কারা দালালি করছে? তার মানে মুখ বুঝে সহ্য করাটা একটা অপরাধ। আপনার সঙ্গে অন্যায় হয়েছে, এটা আপনি এখনো ফিলই করতে পারছেন না, অনুভব করতে পারেননি যে আপনার সঙ্গে অবিচার হয়েছে। বিচার বিভাগ অবিচার করেছে, সরকার অবিচার করেছে, রাজনৈতিক দলগুলো অবিচার করেছে, এবং রাজনৈতিকভাবে শুধু সরকারকেই বাঁচানো হয়েছে, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানটাকে বাঁচানো হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বাঁচাচ্ছে। আপনারা কেন বুঝতে পারছেন না? এখনো পর্যন্ত বুঝতে পারছেন না? আপনারা প্রতিপক্ষ নির্বাচন করছেন নিজেদের মধ্যে থেকে। তাহলে বোধহয় নেতা ভালো কথা বলেনি, নেতা ভালো করে গাইড করেনি, নেতা সুপারম্যান, এই 5 জন নেতা ভালো করে কাজ করতে পারেনি। কোর্টরুমের মধ্যে বিচার বিভাগে ভালো মানে আর্গুমেন্ট হয়নি। কি বাদ ছিল কোর্টে কথা উঠতে? এরকম করে ঢুলে পড়ার ভিডিওগুলো আপনারা দেখেননি? আচ্ছা, আমরা কেটে কেটে দিয়ে দেবো আপনাদেরকে। কে শুনেছে আপনার কথা? এত কথা কে শুনেছে? শোনেনি। আর শুনলে আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম, যেখানে এতগুলো কেসের এরকম উদাহরণ দেওয়া আছে, তারপরেও প্যানেলটা ক্যান্সেল হয় কি করে? এত কথা, এত কিছু। আপনারা টিচার, অশিক্ষিত লোক হলে অনেক কিছু বলা যায়। শিক্ষিত জায়গা থেকে ভাবুন, যুক্তি দিয়ে ভাবুন, কোন জায়গা থেকে আমাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, কোন উদ্দেশ্যে আমাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা আপনারা কেন বুঝতে পারছেন না? এটা কত বোঝাবো? দেখুন, জুন আর জুলাই 2 দিন আমাদের হাতে, 2 মাস আমাদের হাতে সময় আছে, 2 কাজ করতে পারে। সরকারের এই বেয়াদবি পনার একটা পরীক্ষা ঘাটিয়া পদ্ধতি, যেটাতে আপনার কোনো বেনিফিট নেই। বিশ্বাস করুন, কোনো বেনিফিট নেই। বিশ্বাস করুন, আপনি পাস করতে পারবেন কিনা জানি না। আমি নিশ্চিত হয়ে বলতে পারি 15,400 জনের মধ্যে কতজন চাকরি পাবে আমার জানা নেই। তরুণ দ্বারে এখনো প্রচুর জন দাঁড়িয়ে আছে, যারা একদম পুরো এতদিন পর্যন্ত চর্চায় থেকে থেকে তারা পড়ে একদম পুরো রেডি হয়ে আছে পড়ার জন্য। আপনি পারবেন? এই ধকল সহ্য করে মাত্র 2 মাসের ব্যবধানে একটা সিলেবাস শেষ করে আপনি সেপ্টেম্বরে পরীক্ষা দিতে পারবেন? এত সোজা? আর এই পরীক্ষাটা হবে, দেখুন না কত সুন্দর করে, কত রকম গুছিয়ে কেস হয়,
অনেক গ্রাউন্ড আছে, আমি সে নিয়ে আলোচনা করছি না, বাদ দিন। এখন আপনারা ঠিক করুন যে আপনারা পরীক্ষা দিতে চাইছেন নাকি আপনার হকের চাকরি ফিরে পেতে চাইছেন। আপনাকে দাবি তুলতে হবে যে কোনো মূল্যে। এই পরীক্ষা দিয়ে নয়, আমার এত প্রচুর ছেলে আছে যাদের পরীক্ষা দেওয়ার ওই মানে স্টেবিলিটি এখন আর নেই। মাত্র 3 মাসের ব্যবধানে আপনি এই ধকল সহ্য করে, এত যন্ত্রণা সহ্য করে আপনারা পরীক্ষা দেবেন, পরীক্ষা পাস করবেন। অথচ পরীক্ষা বন্ধ করার জন্য যখন বিকাশ ভবনে আমরা আন্দোলন করছিলাম, কেউ কেউ বলছিলেন আন্দোলন কেন করছে, কোনো দিশা নেই, কোনো উদ্দেশ্য নেই। এবং তাদের মধ্যে কেউ কেউ আবার জেলা অ্যাডমিন। ভাবতে পারা যায় এইগুলো? তাহলে আপনারা পরীক্ষা চাইছেন বোধহয়। দেখুন, জুন আর জুলাই 2 মাস সময় আছে। আপনার রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ আন্দোলন। আর এই সরকারকে আপনারা ছাড়লে হবে না, যে আমার ব্যবস্থা আপনাকেই করতে হবে। এই 15,000 ছেলের ভবিষ্যৎ, তাদের জীবন জীবিকা কি হবে? আপনি তো বিধানসভা নির্বাচন করে আবার একবার সিএম হবেন, সেই নাচুনিতে আপনি নাচছেন। আমাদের কি হবে যাদের দুর্নীতিগ্রস্ত করে আপনার ক্ষতিগ্রস্ত করলেন? এই দাবি নিয়ে আপনারা আন্দোলন করবেন না, এই দাবি নিয়ে আপনারা রাস্তায় থাকবেন না। কত বড় বড় অসাধ্য সাধন হয়ে যায় রাস্তায় থাকার জন্যে। আর আপনারা 5টা দিন, মাত্র 15,000, 5টা দিন থাকতে পারলেন না। আর লোককে দোষ দেওয়ার আগে আপনারা ভাববেন যে আমি পড়ে থাকতে পারবো কিনা। তবে আন্দোলনটা হবে, তবে লড়াইটা হবে। আপনারা বুঝতে পারছেন না, সবাই বেঁচে যাচ্ছে, শুধু আমরা মরে যাচ্ছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কালকের দিনে কয়েকজন ম্যাডাম যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অ্যাপ্রোচ নিয়ে। আমাদের কাছে প্রচুর প্ল্যানিং আছে, প্রচুর আইনি প্ল্যানিং আছে, যার দ্বারাই 15,400 জন বা হচ্ছে ওই প্রায় 4,000-এর কাছাকাছি নন টিচিংদেরকে নিয়োগ করা সম্ভব। আমরা বলে দেবো, কিন্তু ওনারা তো আমাদের সামনাসামনি হচ্ছে না। তার মানে কি? সদিচ্ছার অভাব। আমাদেরকে দিয়ে দিলে অযোগ্যদের কি হবে? তাদেরকে তো আবার বলেও দিয়েছে যে তাদেরকে অন্য জায়গায়, অন্য কোনো দপ্তরে দেবে। মানে ওনাদের ব্যাপারটা মাথায় ভালোভাবে আছে, আর আমাদেরটা ভালোভাবে নেই। আমাদের পরীক্ষা দিয়ে হয় রিভিউ নয় পরীক্ষা, আর পাস করলো কি করলো না, পারলাম কি পারলাম না, তাতে আর কোনো যায় আসে না। আমরা ডাস্টবিনে পড়ে থাকবো, উনি বিধানসভায় ড্যাং ড্যাং করে নাচিয়ে আবার নবান্নে বসবেন। এই হচ্ছে ওনার প্ল্যানিং। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে দেশের সমস্ত এমএলএ এমপিদেরকে মেল পাঠাচ্ছি। মেল আমরা সবাইকে করছি। আমরা প্রতিনিধি টিম সশরীরে গিয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন এবং পার্লামেন্টের অধিবেশনে আমাদের বিষয়ে কথা তোলা, এই দুটো দাবি আমরা সবার কাছে রেখেছি। আমরা হার্ড কপি সহ যাব। চিনে নিন কারা কারা আমাদের পক্ষে আছে, কারা কারা আমাদের পক্ষে কথা বলছে বা বলতে চায়। ইতিমধ্যে রাহুল গান্ধী এবং বিহারের 2 জন সাংসদ রাজারাম এবং সুধামা প্রসাদ, এই 2 জন তো দিয়েছে রাষ্ট্রপতিকে। আমরা আবার অ্যাপ্রোচ করছি, পার্লামেন্টের অধিবেশনে কথা উঠুক। এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, অনেক ক্ষমতা আছে, করার মানসিকতা নেই। কারণ করলে সতের ছেলেদেরকে করলে পারে, নিজের ছেলেকে করতে হবে, তাই করছেন আর কি। আসল ব্যাপারটা আজকেও বুঝে নিয়েছি। আর আমরা 15,000 হাতে হাত গুটিয়ে বসে আছি। উদাহরণ নিচ্ছি, এটা হলে ওটা হতো, ওটা হলে ওটা হতো, আমরা নিজেরা করছি, আসছি।